বেনারস, বারাণসী কিংবা কাশী, যে নামেই ডাকা হোক না কেন, দেবাদিদেব মহাদেবের আদি বাসস্থান এই সুপ্রাচীন জীবন্ত বৈদিক নগরীর ইতিহাস প্রায় ৩,০০০ বছরের পুরনো। পৌরাণিক কাহিনী অনুযায়ী এই নগরীর উৎপত্তি হয়েছিল মহাদেবের ত্রিশূল থেকে। বরুণা এবং অসি, গঙ্গা নদীর এই দুই উপনদী এই পবিত্র ভূমি দিয়ে প্রবাহিত হয়ে মোহনায় মিলিত হয়েছে। তাই তো গঙ্গার দক্ষিণ তীরে অবস্থিত ৮৪ ঘাট সম্বলিত এই স্থান বরুণাযুক্ত অসি অর্থাৎ বারাণসী নামে পরিচিত হয়েছে। বৈদিক যুগের প্রাচীন ভারতের ১৬টি মহাজনপদের অন্যতম ছিল এই কাশীনগরী। এই কাশীনগরীর উৎপত্তি হয়েছিল কাশিকা শব্দ থেকে, যার অর্থ চকচকে। শিবের নগরী হওয়ায় এটি সর্বদা উজ্জ্বল থাকে, তাই তো এই নাম। হ্যাঁ বন্ধুরা, আজকে আমার এই পর্ব শুরু করব সেই পৌরাণিক জীবন্ত শহর বারাণসী থেকে, যেখানে রয়েছে শিবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম প্রধান লিঙ্গ শ্রী বিশ্বনাথ ধাম, আর আছে সারনাথ, যে স্থান থেকে ভগবান বুদ্ধ প্রথম ধর্মপ্রচার শুরু করেছিলেন। তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার এই পর্ব। আমাদের এই যাত্রা শুরু হয়েছিল 12315 কলকাতা উদয়পুর অনন্যা এক্সপ্রেসে। বিভূতি এক্সপ্রেসে টিকিট না পাওয়ার জন্য আমরা কিন্তু সোজা চলে গিয়েছিলাম প্রয়াগরাজ, আর প্রয়াগরাজ থেকে অযোধ্যা রাম মন্দির দর্শন করে আমরা চলে এসেছিলাম বেনারসে। আজকের পর্বে শুধু বেনারসটাই থাকছে। বর্ধমান জংশন স্টেশন থেকে ঠিক দুপুর 2:31 এই ট্রেন ছাড়ে এবং ভোর 4টের সময় পৌঁছে যায় প্রয়াগরাজ। দেখুন, চলে এলাম সেই বেনারস বা বারাণসী। আর এই যে স্থানটি দেখছেন, এই জায়গাটি হচ্ছে বেনারসের সব থেকে জমজমাট স্থান গোধুলিয়া চক। এই গোধুলিয়া চক অবধি কিন্তু আপনারা অটো এবং অন্য যে কোনো ট্রান্সপোর্টেশন পেয়ে যাবেন, কিন্তু গোধুলিয়া চক থেকে দশাশ্বমেধ ঘাটের এই রাস্তায় কিন্তু কোনো অটো চলবে না। তাই আমরা এই গোধুলিয়া চকে এসে উপস্থিত হয়েছিলাম, আর এই গোধুলিয়া চক থেকে দশাশ্বমেধ ঘাটের দিকে হেঁটে হেঁটে গিয়েছিলাম এবং আমাদের হোটেল, যে হোটেল আমরা আগে থেকেই বুক করে রেখেছিলাম, সেই হোটেল অর্থাৎ হোটেল গঙ্গা দর্শন, যা কিন্তু ঠিক দশাশ্বমেধ ঘাটের পাশেই অবস্থিত। আর এই যে গোধুলিয়া চক, দেখুন এখানে 4টি রাস্তা রয়েছে, যার মধ্যে একটি রাস্তা চলে গেছে বিশ্বনাথ মন্দিরের দিকে, একটি রাস্তা চলে গেছে দশাশ্বমেধ ঘাটের দিকে, একটি চলে গেছে স্টেশনের দিকে, আরেকটি রাস্তা চলে গেছে সোজা ওসি ঘাটের দিকে। যেহেতু আমরা দশাশ্বমেধ ঘাটের কাছেই থাকবো ঠিক করেছিলাম, তাই আমরা কিন্তু চলে এসেছিলাম এই খুব সুন্দর একটা হোটেল, যা হচ্ছে হোটেল গঙ্গা দর্শনম গেস্ট হাউস। দেখুন, এই হোটেলটি কিন্তু কাশী বিশ্বনাথ ট্রাস্ট দ্বারাই কিন্তু পরিচালিত। তাই এই হোটেলের লাগোয়া কিন্তু রয়েছে একটা শিব মন্দির, যা কিন্তু এই হোটেলের একটা বিশেষত্ব। কোনো হোটেলের সঙ্গে এরকম লাগোয়া শিব মন্দির নেই। আর এই হোটেলের এই দেখুন রিসেপশন যথেষ্ট ভালো, এবং এই হোটেলের কর্মচারীরাও কিন্তু খুবই ভালো। তো আমাদের 3 তলায় 2টি রুম দেওয়া হয়েছিল। দেখুন, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুবই সুন্দর এই হোটেল, এবং প্রত্যেকটি রুম যথেষ্ট স্পেসিয়াস, এবং রুমের মধ্যে কিন্তু আধুনিক সমস্ত কিছুই রয়েছে। টিভি রয়েছে, এসি রয়েছে, এবং সব কিছু সুব্যবস্থা রয়েছে। আর তার থেকেও বড় কথা, এটা কিন্তু লিফটও আছে। লিফট কিন্তু খুবই দরকার, বিশেষ করে বেনারস বা কাশীতে
সাধারণত বয়স্ক লোকেরাই আসেন, তাই তাদের জন্য লিফট থাকা কিন্তু খুবই জরুরি। তো যাই হোক, হোটেলের ঘর খুবই সুন্দর। আমরা এসে প্রথমেই ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিলাম, এরপর কিন্তু বেরিয়ে চলে এলাম সেই গঙ্গার ধারে। দেখুন কি সুন্দর, অসাধারণ পরিবেশ। আর এই গঙ্গার ধারে আসবো বলেই তো বেনারস আসা, আর তার সঙ্গে বাবা বিশ্বনাথের দর্শন। আমাদের হোটেলের খুবই কাছে অবস্থিত ছিল রাজা মানসিংয়ের তৈরি মান মন্দির, আর সেই মান মন্দিরের ছাদ থেকেই এই অভূতপূর্ব দৃশ্য ভারী সুন্দর লাগছিল। তাই এই দৃশ্য দেখে আমরা সোজা চলে এলাম বিশ্বনাথ মন্দিরে। মন্দিরে পুজো দিলাম এবং পুজো দিয়ে নতুনভাবে তৈরি কাশী বিশ্বনাথ করিডরে কিন্তু আমরা উপস্থিত হলাম। আর এই কাশী বিশ্বনাথ করিডর কিন্তু একদম মণিকর্ণিকা ঘাট থেকে সোজা মন্দিরে উপস্থিত করে দেবে আপনাকে। তাই এটা কিন্তু নবতম সংযোজন। বাবা বিশ্বনাথের মন্দিরে পুজো দিয়ে দ্বীপ্রাহরিক আহার সম্পন্ন করে একটু রেস্ট নিয়ে বিকেল 4:30টার মধ্যে চলে এলাম কিন্তু একদম দশাশ্বমেধ ঘাটে। একটু তাড়াতাড়ি চলে এলাম, না হলে এখানে যে দেখছেন প্রচুর বসার জায়গা রয়েছে, সেগুলো সব দখল হয়ে যাবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব এই সন্ধ্যা দেখার জন্য চলে আসা দরকার। এই দশাশ্বমেধ ঘাট দিয়ে নেমে কিন্তু আপনারা দুটো সন্ধ্যা আরতি দেখতে পারবেন, দু জায়গায় হবে। প্রথম যেটা হবে দশাশ্বমেধ ঘাটে, সেখানে হবে। আবার সেই ঘাট থেকে একটু বাঁ দিকে সরে এলেই কিন্তু ডক্টর রাজেন্দ্র প্রসাদের ঘাট, এবং সেই রাজেন্দ্র প্রসাদ ঘাটেও কিন্তু সন্ধ্যা আরতি হবে। তো আমরা আজ প্রথম দিনে এই ডক্টর রাজেন্দ্র প্রসাদ ঘাটই সন্ধ্যা আরতি দেখব। দেখুন এই ঘাটটা ডক্টর রাজেন্দ্র প্রসাদ ঘাট, এই ঘাটই সন্ধ্যা আরতি দেখব বলে ঠিক করেছি। যেসব জায়গায় ভারতবর্ষের গঙ্গা আরতির ব্যবস্থা করা হয়েছে তাদের মধ্যে কিন্তু বারাণসী সব থেকে পুরনো এবং আমার মতে শ্রেষ্ঠ। কারণ হরিদ্বার বা ঋষিকেশের আরতিও কিন্তু আমি দেখেছি, কিন্তু বারাণসীর যে গঙ্গা আরতি, এটার কিন্তু একটা আলাদা মাধুর্য রয়েছে। তাই সময় নষ্ট না করে আমরা খুব তাড়াতাড়ি চলে এলাম সেই আরতি দর্শন করার জন্য। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সমগ্র গঙ্গা আরতির এই বিশেষ অংশ। এই যে দু জায়গায় আরতি হচ্ছে একই সঙ্গে, এর মধ্যে দশাশ্বমেধ ঘাটের যে আরতি সেটাই কিন্তু সব থেকে প্রাচীন, এবং ওইখানকার যারা আরতি করেন তাদের ড্রেসটাও কিন্তু একটু আলাদা। সেখানে কিন্তু তারা লাল ড্রেস পরেন, আর এইখানে অর্থাৎ ডক্টর রাজেন্দ্র প্রসাদ ঘাটে যে আরতি হচ্ছে সেখানে ড্রেস কিন্তু একটু পিঙ্ক কালারের। তাই দু জায়গায় ছবি থেকেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এই ছবিটি অর্থাৎ এই ছবিটি কোন জায়গা থেকে নেওয়া হয়েছে, দশাশ্বমেধ ঘাট না ডক্টর রাজেন্দ্র প্রসাদ ঘাট। তাই আমরা কিন্তু ডক্টর রাজেন্দ্র প্রসাদ ঘাটের সামনে বসে আছি। দেখুন কি ভিড়, তার মধ্যেই প্রচুর মানুষ, এবং ওনারা কিন্তু মাইকে বারবার অ্যানাউন্স করছেন যে মোবাইল ক্যামেরা খুব সাবধানে রাখবেন। বুঝতেই পারছেন সমস্ত জায়গার মতো এখানেও কিন্তু চোর বা ছ্যাচরের অভাব নেই। অর্থাৎ আপনারাও কিন্তু এখানে খুব সাবধানে মানি পার্স, মোবাইল এগুলো কিন্তু খুব সাবধানে রেখে এখানে বসবেন। এই যে গঙ্গা আরতি, এটি কিন্তু একটি ঐশ্বরিক পরিবেশ জাগানোর জন্য একটি ক্রম অনুসরণ করে।
প্রতিটি নৃত্য গঙ্গার প্রতি একটা কৃতজ্ঞতার প্রতীক হিসাবে ধরা হয়। যেমন ধরুন প্রথমে এখানে কিন্তু শঙ্খ বাজানো হবে, যেটা শুরুর প্রতীক। তারপরে দেখবেন যে ধূপ দোলানো হবে, অর্থাৎ বাতাসকে বিশুদ্ধ করতে, একটা ঐশ্বরিক আশীর্বাদকে আমন্ত্রণ জানাতে এটা সাহায্য করে। তারপর পিতলের প্রদীপগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখা, তারপর পবিত্র স্তব জপ, তারপর ফুল নিবেদন। দেখুন পর্যায়ক্রমে এই প্রত্যেকটা জিনিস যেটা আমি বললাম সেটাই কিন্তু এখন হবে। এবং দেখুন এখন শঙ্খ বাজানো হচ্ছে, দেখুন দেখুন এই শঙ্খ বাজানোর পরে ফুল দেওয়া হবে এবং তারপর ধূপ তোলানো হবে। तत्पदं दर्शितं येन तस्मै नमामि गङ्गे मुरारिशरणार्थितं त्रिपुरारि शिरसादरासि परविहारि विपथगासि पुण्यरासि पापदायिका नरनादि बुधबन्दिनि जय जगन्नादिका। विमल विपुलव शिवारि शीतल त्रैतापहारि विमल विपुलव शिवारि अवरवर विहंग तय तरंगमालिका अवरवर विहंग तय तरंगमालिका जय जय भगीरथ नंदिनी जय कपूरनंदिनी। আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা দয়া করে সাবস্ক্রাইব করে নিন, কারণ আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো তখন তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তাই বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন। আর আপনারা আমার ইনস্টাগ্রাম প্রোফাইলকেও ফলো করে রাখতে পারেন।
পরের দিন অর্থাৎ আমাদের বেনারস ভ্রমণের দ্বিতীয় দিন একটু সকাল সকাল উঠে আমরা বেরিয়ে পড়লাম লোকাল সাইট সিইং করতে। তাই প্রথমেই চলে এলাম সেই তুলসী মানস মন্দিরে। এটা হচ্ছে সেই স্থান যেখানে তুলসীদাস রামচরিত মানস রচনা করেছিলেন। এটা দেখুন, সম্পূর্ণ সাদা মার্বেল পাথরের তৈরি একটা সুন্দর মন্দির, আর মন্দিরের চারিদিকে একদম বাগান দিয়ে পরিবেষ্টিত হয়ে রয়েছে। খুব ভালো লাগবে এখানকার পরিবেশ। আর দেখুন, এটা কিন্তু বারাণসীতে একটা অন্যতম দ্রষ্টব্য স্থান, যেটা অবশ্যই কিন্তু আপনারা সকলেই দেখবেন, কারণ এই মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে রামায়ণের ইতিহাস। এই মন্দির এতই ভালো, মন্দিরের ভেতরটা এতই বৃহৎ এবং এতই সুন্দরভাবে সাজানো যে আপনাদের দেখতে কিন্তু খুবই ভালো লাগবে। দেখুন, আমরা এবার মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। খুবই ভালো এই মন্দির। দেখুন, গোটা মন্দিরটা একদম সুন্দরভাবে সাজানো রয়েছে। এই মন্দিরটি ভগবান রামের উদ্দেশ্যে নির্মিত হয়েছে এবং শ্রদ্ধেয় সন্ত কবি গোস্বামী তুলসী দাসের নামে নামকরণ করা হয়েছে। জনশ্রুতি আছে যে ১৬শ শতাব্দীতে তুলসী দাস এই মন্দিরের আশেপাশেই মহাকাব্য রামচরিত মানস রচনা করেছিলেন। এই মন্দিরটি বারাণসীর কিন্তু একটি আধ্যাত্মিক রত্ন। এই পবিত্র স্থানে পা রাখার সাথে সাথে আপনি কিন্তু নিজেকে হিন্দু ধর্মের গভীরে প্রথিত সমৃদ্ধ ইতিহাস এবং সংস্কৃতির মাথা খুঁজে পাবেন। দেখুন, এই মন্দিরের গায়ে কিন্তু সমগ্র রামায়ণকে কিন্তু লিখে রাখা হয়েছে। এটা কিন্তু এর একটা বিরাট বৈশিষ্ট্য। আর এই মন্দিরের ভেতরে কিন্তু পুতুলের মাধ্যমে সমগ্র রামায়ণের বর্ণনাও রয়েছে। আপনাদের কিন্তু এই স্থান দর্শনে খুবই ভালো লাগবে, খুব ভালো লাগবে এই মন্দিরটির বিভিন্ন অংশ যখন আপনারা পরিদর্শন করবেন। এবার আমরা চলে এলাম বেনারস হিন্দু ইউনিভার্সিটির ভেতরে অবস্থিত এই কাশী বিশ্বনাথের মন্দিরে। এই মন্দিরটি মূল মন্দিরের একটি মডেল হিসাবে পরিগণিত হয়। এই বিএইচইউর মধ্যে যে মন্দিরটি রয়েছে, এটি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশের মধ্যে অবস্থিত ভগবান শিবের একটা বিশাল আধুনিক মন্দির। পুরাতন শহরের মূল কাশী বিশ্বনাথের অনুপ্রেরণায় কিন্তু এই মন্দিরটি নির্মিত হয়েছিল সাদা মার্বেল পাথর দিয়ে। এবং এই মন্দিরের বিশেষত্ব হচ্ছে যে এই মন্দিরটি আধুনিক স্থাপত্য এবং প্রাচীন ভক্তির একটা সুচিন্তিত মিশ্রণ। বেনারস হিন্দু ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা পণ্ডিত মদন মোহন মালব্যর নির্দেশনায় এটির ধারণা করা হয়েছিল একটি শান্তিপূর্ণ স্থান, যেখানে শিক্ষার্থী, শিক্ষক এবং দর্শনার্থীরা পুরনো শহরের গলির ভিড় ছাড়াই ভগবান শিবের সাথে সংযোগ স্থাপন করতে পারবে। নকশাটি মূল কাশী বিশ্বনাথের উপাদানগুলির প্রতিধ্বনি করে, তবুও একটি উন্মুক্ত এবং সহজেই অ্যাক্সেসেবল একটা বিন্যাসও প্রদান করে। দেখুন, এই হচ্ছে মদন মোহন মালব্যর স্মৃতিসৌধ, আর উনি এই মন্দিরটি স্থাপন করেছিলেন 1931 সালে 11ই মার্চ বুধবার চৈত্র কৃষ্ণ অষ্টমীতে।
এবারে আমরা চলে এলাম গঙ্গা নদীর পূর্ব তীরে, ঠিক তুলসী ঘাটের বিপরীতে অবস্থিত 18 শতকের একটি ঐতিহাসিক দুর্গ, যেটা রামনগর দুর্গ নামে পরিচিত। 1750 সালে কাশীর রাজা বলবন্ত সিং এটি নির্মাণ করেন, যা বর্তমানে বেনারসের মহারাজার বাসস্থান। এটা একটি লাল বেলে পাথরের মুঘল শৈলীতে নির্মিত, যেখানে একটি কিন্তু জাদুঘর রয়েছে, ভেতরে একটি বেদব্যাসের মন্দির রয়েছে এবং একটি হনুমানের মন্দিরও রয়েছে। এই দুর্গের ভিতরে যে মিউজিয়ামটি রয়েছে, সেখানে কিন্তু অনেক ভিন্টেজ গাড়ি আছে, রাজকীয় পোশাক আছে, অস্ত্রাগার আছে, পালকি আছে এবং একটি অদ্ভুত ঘড়িও রয়েছে, যা সময়, বছর, মাস এবং গ্রহের অবস্থান দেখায়। কিন্তু ওখানে কোনো ফটোগ্রাফি করা যাবে না, তাই ওই মিউজিয়ামের কিন্তু আমি ছবি দেখাতে পারলাম না। এবার আমরা চলে এলাম সারনাথে, আর প্রথমেই প্রবেশ করলাম সেই ওয়াট থাই সারনাথ টেম্পেলে। অর্থাৎ এইখানে যে বৌদ্ধ মন্দিরটি তৈরি হয়েছে তা সম্পূর্ণরূপে থাইল্যান্ডের সহযোগিতায় 1933 সালে তৈরি হয়েছিল এবং এর মধ্যে রয়েছে একটি 80 ফুট উঁচু দণ্ডায়মান বুদ্ধ মূর্তি। তাছাড়া রয়েছে আরও অনেক বৌদ্ধ মূর্তি। আমরা ধীরে ধীরে প্রত্যেকটা বৌদ্ধ মূর্তির কাছে গেলাম এবং তাকে দর্শন করলাম। দেখুন, এই সেই সূর্য প্রায় 80 ফুট লম্বা দণ্ডায়মান বুদ্ধ মূর্তি। দেখুন, এখানে রয়েছে একটি অশোক স্তম্ভের একটা রেপ্লিকা। আসল অশোক স্তম্ভ কিন্তু রয়েছে সারনাথ মিউজিয়ামের ভেতরে। সেই মিউজিয়ামের ভেতরে কোনো ভিডিও করা যাবে না, তবে আপনাদের অরিজিনাল অশোক স্তম্ভ ছবি আমি দেখাবো। এই বাইরে যেটা করা হয়েছে, এটা কিন্তু ওই আসল অশোক স্তম্ভের আদলে একটি মূর্তি। तो बोले कि आपके घर में किसी सम्राट का जन्म होने वाला है, इसलिए हाथी का सपना देखना तो माना जाता। उसके बगल में शेर है। गौतम बुद्ध शाक्य वंश से बिलोंग करते थे, शेर इनके वंश को दर्शाता और उनका नाम भी शाक्यमुनि नरसिंह था। उसके बगल में दौड़ता हुआ घोड़ा गौतम बुद्ध का गृह त्याग का निशानी है। गौतम बुद्ध का भाई बेटा सब लोग सो रहा था, रात्रि में चोरी चुपके से अपने घर का गृह त्याग किया। আমার এই চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে সাবস্ক্রাইব করে নিন, আর তার সঙ্গে বেল আইকনটিও প্রেস করে রাখুন, যাতে যখনই কোনো নতুন ভিডিও আমি দেব, আপনাদের কাছে কিন্তু সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পৌঁছে যাবে।
দেখুন, এবারে আমরা চলে এলাম সারনাথের সেই ঐতিহাসিক জায়গা অর্থাৎ ধামেক স্তূপ। এই অঞ্চলটি বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে খনন কার্য চালানো হচ্ছে। এই ধামেক স্তূপই হচ্ছে সেই বিশেষ জায়গা যেখানে ভগবান বুদ্ধ তার প্রথম 5 শিষ্যকে তার প্রথম শিক্ষা দিয়েছিলেন। অর্থাৎ ভগবান বুদ্ধের ধর্মপ্রচার শুরু করেছিলেন কিন্তু ঠিক এই ধামেক স্তূপের এই অঞ্চলটি থেকে। এই ধামেক স্তূপের ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। এটি সম্রাট অশোকের দ্বারা নির্মিত প্রাচীন কাঠামো, যেটা 249 খ্রিস্টপূর্বাব্দে তার উপর ভিত্তি করেই তৈরি করা হয়েছিল। এবং এই স্তূপের নিচে গুপ্ত যুগের সূক্ষ্ম ফুলের খোদাই ও ব্রাহ্মী লিপির খোদাই করা কাজ দেখা যায়। তাই এই অঞ্চলটি ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। দেখুন, এবার আমরা চলে এলাম সারনাথের সেই মিউজিয়ামের ভেতরে। এই মিউজিয়ামের ভেতরে কোনো ভিডিওগ্রাফি করা যায় না, তাই এই মিউজিয়ামের ভেতরে আমি স্টিল ফটোগ্রাফির মধ্যে আপনাদের দেখাচ্ছি যে মিউজিয়ামের ভেতরে কি কি রয়েছে। দেখুন, অনেক পুরাতাত্ত্বিক নিদর্শনে ভর্তি এই মিউজিয়াম, আর অনেক ইতিহাসের মূর্তি, আমাদের পরিচিত ইতিহাস বইয়ের পাতার মূর্তি এখানে দেখতে পাচ্ছি। এই দেখুন, এটা কিন্তু আসল অশোক স্তম্ভ। অশোক স্তম্ভ এটা হচ্ছে অরিজিনাল অশোক স্তম্ভ। দেখুন, সেই অশোক স্তম্ভ যা আমাদের দেশের প্রতীক। আর এই বুদ্ধ মূর্তি তো নিশ্চয়ই আপনারা সকলেই পরিচিত এই মূর্তির সঙ্গে। দেখুন কি সুন্দর এই মূর্তি, আর এই যে সেই অশোক স্তম্ভ। দেখুন, আবার সন্ধ্যেবেলায় চলে এলাম সেই দশাশ্বমেধ ঘাটের এবং ঠিক তার পাশেই ডক্টর রাজেন্দ্র প্রসাদ ঘাটের সন্ধ্যা আরতি দেখার জন্য। আমাদের হোটেল যেহেতু একদম দশাশ্বমেধ ঘাটের পাশেই ছিল, তাই সন্ধ্যা আরতি দেখার সুযোগ আর ছাড়তে পারলাম না। তাই দ্বিতীয় দিনেও চলে এলাম সেই সন্ধ্যা আরতি দেখতে। দেখুন, এই যে লাল ড্রেস পরে যে আরতিটা হচ্ছে, এটা হচ্ছে দশাশ্বমেধ ঘাটের সন্ধ্যা আরতি। এবং প্রথমে যেটা দেখালাম সেটা হচ্ছে রাজেন্দ্র প্রসাদ ঘাটের সন্ধ্যা আরতি। এই দুটি ঘাট পাশাপাশি রয়েছে, তাই এই দুটি ঘাটের সন্ধ্যা আরতি আমরা কিন্তু একই সঙ্গে দুটোকেই ভালোভাবে দেখতে পারলাম। দেখুন, এটা হচ্ছে দশাশ্বমেধ ঘাটের সন্ধ্যা আরতি। এইটি কিন্তু সর্বপ্রথম আরতি, অর্থাৎ এখানেই প্রথম শুরু হয়েছিল সন্ধ্যা আরতি, এই দশাশ্বমেধ ঘাটে। তারপর থেকে এই রাজেন্দ্র প্রসাদের ঘাট এবং ওসি ঘাটেও কিন্তু সন্ধ্যা আরতি হয়। এই সন্ধ্যা আরতি দেখা খুবই ভাগ্যের বিষয়, তাই আমরাও কিন্তু এই সন্ধ্যা আরতি দেখলাম। এখানে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু সিট বুকিং করে রাখা যায়, অর্থাৎ এই দশাশ্বমেধ ঘাটে কিন্তু আপনাকে 50 টাকা প্রতি জন হিসাবে সিট বুক করতে হবে। অর্থাৎ এই সন্ধ্যা আরতি যদি আপনি বসে দেখতে যান, আর অথবা নৌকাতে বসেও কিন্তু আপনি দেখতে পারেন। কিন্তু রাজেন্দ্র প্রসাদ ঘাটে কিন্তু এরকম কোনো নিয়ম নেই। রাজেন্দ্র প্রসাদ ঘাটে আপনি গেলে আপনি যদি একটু আগে চলে যেতে পারেন, তাহলে কিন্তু আপনি সেখানে চেয়ার পেয়ে যাবেন এবং সেখানে কিন্তু কোনো পয়সা লাগবে না। কিন্তু এই দশাশ্বমেধ ঘাটে কিন্তু এই সন্ধ্যা আরতি দেখতে গেলে পয়সা দিতে হবে। যাই হোক, দুটো স্থানেই কিন্তু আমরা সন্ধ্যা আরতি দেখলাম। দেখুন, এটা হচ্ছে সেই রাজেন্দ্র প্রসাদ ঘাটের সন্ধ্যা আরতি। দুটো আরতি খুব সুন্দর। আপনারা অবশ্যই এই দুই জায়গা থেকে সন্ধ্যা আরতি দেখবেন এবং দরকার হলে নৌকায় ঘুরতে ঘুরতেও আপনি সন্ধ্যা আরতি দেখতে পারেন।
সন্ধ্যা আরতির পরে আমরা বেরিয়ে পড়লাম গঙ্গার সমস্ত ঘাট দর্শন করার জন্য। আর তার জন্য আমরা শেয়ার নৌকায় নিলাম। শেয়ার নৌকা নেওয়ার কারণ এর ভাড়া কম, প্রতিজন 100 টাকা। এবার এই 100 টাকার মাধ্যমে ওদের কথা অনুযায়ী ওরা বলল যে প্রায় 40টা ঘাট দেখাবে। জানি না 40টা ঘাট কী করে দেখাবে, তো যাই হোক আমরা ওই শেয়ার নৌকাতেই বসলাম। তো সবারই সঙ্গে মিলে একটা বড় নৌকাতে আমরা সমস্ত ঘাটগুলো দেখতে লাগলাম। সন্ধ্যের একটা পরিবেশ, একটা মায়াবী পরিবেশ সৃষ্টি হয়েছিল এই সময়। তাহলে চলুন এবার আমি যতটা দেখেছি তাই দেখাবো। দেখুন দেখুন চলে এলাম আমরা মণিকর্ণিকা ঘাট। দেখুন এখন কিন্তু এখানে শ্মশানে আগুন জ্বলছে, অর্থাৎ চিতা জ্বলছে। এটা কিন্তু বেনারসের মহাশ্মশান। এইখানে যাদের মৃত্যু হবে তাদের কিন্তু মোক্ষ লাভ একদম নিশ্চিত। তাই মণিকর্ণিকা ঘাট পেরিয়ে দেখুন এইবার চলে এলাম, এটাই হচ্ছে সেই নতুনভাবে নির্মিত কাশী বিশ্বনাথ করিডর। অর্থাৎ এই যে দেখুন এইখানে দিয়ে কিন্তু আপনি সোজা চলে যাবেন একদম বিশ্বনাথ মন্দির। অর্থাৎ মণিকর্ণিকার ঘাট থেকে কিন্তু শুরু হচ্ছে এবং এটা শেষ হচ্ছে মন্দিরের তলায়। চলে এলাম পরের পর একের পর এক ঘাট আসছে। এরপরে যে ঘাট আসছে সেই ঘাটের নাম মীর ঘাট। দেখুন সামনেই রয়েছে মীর ঘাট। চলে এলাম আমরা মীর ঘাটের সামনে। অর্থাৎ মণিকর্ণিকার ঘাট পেরিয়ে আমরা সোজা চলে এলাম মীর ঘাট। চলে এলাম মীর ঘাট। বিশালাক্ষী মন্দির কিন্তু এই মীর ঘাটের কাছেই রয়েছে। এখন আমরা মীর ঘাট থেকে ধীরে ধীরে এগিয়ে চললাম দশাশ্বমেধ ঘাটের দিকে। দেখতে থাকুন। দেখুন এবারে আমরা এগিয়ে যাচ্ছি মান মন্দির ঘাটের দিকে। আসলে এই ঘাটের নাম ছিল সোমেশ্বর ঘাট, কিন্তু 1600 শতকে আমেরের রাজা মানসিং এই ঘাটটিকে তৈরি করেন এবং সেখান থেকে এই ঘাটের নাম মান মন্দির ঘাট বলে পরিচিতি লাভ করেছে। দেখুন মান মন্দির ঘাট পেরিয়ে আমরা চলে এলাম, দেখুন যেখানে আমরা গঙ্গা আরতি দেখছিলাম। অর্থাৎ প্রথমে দেখুন ডান দিকে রয়েছে রাজেন্দ্র প্রসাদ ঘাট আর বাঁ দিকে রয়েছে সেই বিখ্যাত দশাশ্বমেধ ঘাট। যদি আমরা মান মন্দির ঘাট থেকে এটা হচ্ছে মান মন্দির ঘাট। অর্থাৎ মান মন্দির ঘাটের ঠিক পরেই রয়েছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ ঘাট, আর রাজেন্দ্র প্রসাদ ঘাটের ঠিক পাশেই রয়েছে দশাশ্বমেধ ঘাট। আমরা এখন রয়েছি মান মন্দির ঘাটে, এগিয়ে যাচ্ছি আমরা রাজেন্দ্র প্রসাদ ঘাট এবং দশাশ্বমেধ ঘাটের দিকে। দেখুন কি সুন্দর লাগছে সমগ্র কাশী নগরীকে এই গঙ্গা থেকে
মায়াবী লাগছে সত্যি, ঠিক যেন একটা মায়ার রাজ্যে আমরা এসে পৌঁছেছি। দেখুন কি সুন্দর লাগছে। দেখুন রাজেন্দ্র প্রসাদ ঘাট, এখানেই কিন্তু আমরা প্রথম দিন গঙ্গা আরতি দেখেছিলাম, এই রাজেন্দ্র প্রসাদ ঘাটে। দেখুন আরতি শেষ হয়ে গেছে, কিন্তু এখনো এখানে প্রচুর লোকের ভিড় রয়েছে। এই দেখুন রাজেন্দ্র প্রসাদ ঘাট, আর এই দেখুন এটা কিন্তু দশাশ্বমেধ ঘাট, এই সামনে এটা দশাশ্বমেধ ঘাট। রাজেন্দ্র প্রসাদ ঘাট এবং দশাশ্বমেধ ঘাট দুটো ঘাট কিন্তু পাশাপাশি একদম। অর্থাৎ আপনারা যদি এই দশাশ্বমেধ ঘাটের আশেপাশে কোথাও থাকেন, তাহলে কিন্তু এই দুটি ঘাটের সন্ধ্যারতি আপনারা কিন্তু দেখতে পাবেন। যতদিন থাকবেন এখানে কিন্তু প্রত্যেক দিনই আপনারা কিন্তু এই সন্ধ্যারতি উপভোগ করতে পারবেন। তাই তো আমার মনে হয় যে এই দুটো ঘাটের কাছাকাছি কোনো জায়গায় হোটেলে থাকলেই কিন্তু খুবই ভালো। কেউ কেউ দেখুন নৌকা থেকেও কিন্তু এই ঘাটের সন্ধ্যারতি দেখে, এবং সেটাও কিন্তু খুব সুন্দর লাগবে। দেখুন আমরা চলে এলাম সেই দশাশ্বমেধ ঘাটের দিকে। যাবে হরিশ্চন্দ্র ওইদিকে যাবে। দশাশ্বমেধ ঘাট পেরিয়ে আমরা এবার চললাম হরিশ্চন্দ্র ঘাটের দিকে, এবং এই পথে আরও যে ঘাটগুলি পড়বে সেগুলিও সব আমি আপনাদেরকে বলব। দেখতে থাকুন আমার এই চ্যানেল অভিজিৎ ট্রাভেলার, এবং দয়া করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো তার নোটিফিকেশন কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। তাই বেল আইকনটিও কিন্তু অবশ্যই প্রেস করে রাখবেন। দেখুন এবারে চলে এলাম মুন্সি ঘাট, আর তার ঠিক পাড়েই অর্থাৎ তার ঠিক পাশেই রয়েছে দাঁড়ভাঙা ঘাট। অর্থাৎ মুন্সি ঘাট এবং দাঁড়ভাঙা ঘাট দুটো ঘাট কিন্তু একদম পাশাপাশি, এই দুটি কিন্তু বিখ্যাত ঘাট। এই দাঁড়ভাঙা ঘাট খুব সুন্দর। দাঁড়ভাঙার রয়্যাল ফ্যামিলির ঐতিহ্য কিন্তু বহন করছে এই ঘাট। এই ঘাট ফটোগ্রাফির জন্য আদর্শ, খুব সুন্দর এই ঘাট। অর্থাৎ এই মুন্সি ঘাট আর দাঁড়ভাঙা ঘাট কিন্তু বেনারসের অন্যতম সেরা দুই ঘাট। খুব ভালো লাগবে, খুব সুন্দর লাগবে। দেখুন ডান দিকে হচ্ছে মুন্সি ঘাট, আর বাঁ দিকে হচ্ছে দাঁড়ভাঙা ঘাট। প্রাসাদ দেখুন কত সুন্দর, কত সুন্দর লাগছে দেখতে এই দাঁড়ভাঙা ঘাট। দেখুন দাঁড়ভাঙা ঘাট, দাঁড়ভাঙা ঘাটে খুব সুন্দর লাগছে এই অঞ্চলটি। এইটা দাঁড়ভাঙা ঘাট, অসাধারণ একটা প্যালেস গঙ্গার উপরে, অসাধারণ দৃশ্য, অসাধারণ। দেখুন আমরা এগিয়ে চললাম রাজা হরিশ্চন্দ্র ঘাটের দিকে।
এর মাঝে কিন্তু অনেক ছোটোখাটো ঘাট পড়বে। দেখুন, একটার পর একটা, এই সব মিলে হয়তো 40টা হয়ে যাবে, কিন্তু বিশেষ বিশেষ যে ঘাট সেগুলো আমি পরপর আপনাদের বলব। দেখুন, আমরা এগিয়ে চললাম এখন হরিশ্চন্দ্র ঘাটের দিকে। দেখুন, এবারে আমরা চলে এলাম রাজাঘাট। এটা 18 শতকের শেষের দিকে রাজা অমৃতরাও পেশোয়া যখন বারাণসীতে ছিলেন, তখন এই ঘাটটি তিনি রিবিল্ড করেছিলেন, মানে আবার এটাকে তৈরি করেছিলেন, এবং তাই একটি বড় বড় পাথরের টুকরো দিয়ে খুব চওড়া রাস্তা সহযোগে এই ঘাটটি তৈরি করেছেন। এরপরে অবশ্য গভর্নমেন্ট এই ঘাটটিকে আরও ভালোভাবে সারিয়ে এটাকে খুব সুন্দর একটা জায়গায় পরিণত করেছে, এবং এটা একদম দুর্গের মতো, দেখুন পুরো দুর্গের মতো একটা আর্কিটেকচার কিন্তু এখানে রয়েছে। এবং এই ঘাটটার নাম রাজাঘাট। এটা কিন্তু ওই বাঙালি টোলার কাছেই এই ঘাটটি রয়েছে, খুব সুন্দর এই ঘাট। এবার দেখুন, সামনে আসছে নারদ ঘাট। দেখুন, ওই দূরে দেখা যাচ্ছে যে ঘাট, সেটি হচ্ছে নারদ ঘাট। পরপর পরপর নারদ ঘাটের পরেই থাকবে খেমেশ্বর ঘাট। আমরা পরপর এগিয়ে যাচ্ছি, এখন সামনে আসছে নারদ ঘাট। দেখুন, নারদ ঘাট পেরিয়ে আমরা এগিয়ে যাচ্ছি চৌকি ঘাটের দিকে। অর্থাৎ নারদ ঘাটের পরে থাকবে মানস সরোবর ঘাট, এবং তারপরে খেমেশ্বর ঘাট। এই দুটো পেরিয়ে চলে এলাম, এখন আমাদের সামনে রয়েছে চৌকি ঘাট। অর্থাৎ সামনে আসছে আমাদের চৌকি ঘাট। দেখুন, খুবই সুন্দর এই ঘাটটি, চৌকি ঘাট। ওইটাই মেন ঘাট, ওইটাই, এটা ছোট, এটা বড় না, এই ঘাটটা এবার আমরা চলে এলাম কেদারঘাট। সামনে রয়েছে কেদারঘাট। এখানে কিন্তু শ্রী গৌরী কেদারেশ্বর মন্দির এখানে রয়েছে, যেটা দ্বাদশ জ্যোতির্লিঙ্গ কাশীর খণ্ড হিসাবে বিখ্যাত রয়েছে। অর্থাৎ এখানেই কেদারেশ্বর মন্দির রয়েছে। কেদারঘাটের পরে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি হরিশ্চন্দ্র ঘাটের দিকে। সামনে রয়েছে শঙ্করাচার্য ঘাট। দেখুন, কেদারঘাটের পরেই রয়েছে
শঙ্করাচার্য ঘাট, আর শঙ্করাচার্য ঘাটের পরে ওই দূরে রয়েছে কিন্তু হরিশ্চন্দ্র ঘাট। দেখুন, আমরা চলে এলাম হরিশ্চন্দ্র ঘাট, অর্থাৎ দেখুন এখানেও কিন্তু চিতার আগুন জ্বলছে। গোটা বারাণসীতে এক মণিকর্ণিকা ঘাট এবং আর এই হরিশ্চন্দ্র ঘাট, এই দুই জায়গাতেই কিন্তু সর্বক্ষণ চিতা জ্বলে। আমাদের সঙ্গে আমাদের নৌকার কিন্তু কন্ট্যাক্ট হয়েছিল এই হরিশ্চন্দ্র ঘাট অব্দি দেখাবে, তাই এখান থেকে আমাদের আবার ফিরে যাওয়ার পালা, অর্থাৎ আমরা আবার এখান থেকে নৌকা ঘুরিয়ে আমরা ফিরে যাব। আমাদের নৌকা দেখুন ঘুরিয়ে নেওয়া হলো, আবার আমরা চললাম সেই দশাশ্বমেধ ঘাটের দিকে, অর্থাৎ যেখান থেকে আমরা উঠেছিলাম সেই জায়গায় আবার ফিরে যাচ্ছি। আর কি সুন্দর লাগছে এই সন্ধ্যেবেলায়, দেখুন গঙ্গা থেকে পুরো বারাণসী শহরটাকে দেখা যাচ্ছে। দেখুন, পরের দিন সকালে আমরা চলে এলাম আমাদের হোটেলের একদম কাছে মান মন্দির অবজারভেটরিতে, অর্থাৎ যেটা কিনা যন্তর মন্তর নামে খ্যাত। এই মান মন্দির অবজারভেটরি 1600 দশকে রাজা মান সিং কিন্তু নির্মাণ করেন, আর তারপর থেকে এটি একটি বিখ্যাত জ্যোতির্বিজ্ঞান চর্চা কেন্দ্র হিসাবে সেই সময় থেকে এটা কিন্তু পরিগণিত হয়। দেখুন, এই মান মন্দির অবজারভেটরির ভেতরে সমস্ত অংশটা কিন্তু আমরা ঘুরে ঘুরে দেখলাম। খুবই ভালো লাগলো এই মান মন্দির অবজারভেটরি। দেখুন, এই যে একটা বিরাট প্রাসাদ, আর প্রাসাদের ভিতরটাকে কিন্তু বিভিন্ন জ্যোতির্বিজ্ঞান চর্চার যন্ত্র দিয়ে সাজানো, তো এটা কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে। আপনারা কিন্তু অবশ্যই এই মান মন্দির অবজারভেটরি দেখবেন, আপনাদের খুবই ভালো লাগবে। দেখুন, ধীরে ধীরে আমরা চলে এলাম। দেখুন, এই যে দেখুন, এটা একটা কিন্তু দারুণ জায়গা, খুব ভালো লাগবে এটা।
বাইরের দিক দিয়ে যাওয়া যাবে যেখানটা মেন জিনিসগুলো আছে। দেখুন আমরা এবার চলে এলাম সেই মান মন্দির অবজারভেটরি ছাদে চলে এলাম। দেখুন আমরা এবার এই ভেতর দিয়ে ঢুকছি এবং এই দিক দিয়ে এটা পুরোটাই কিন্তু ছাদ। আমরা মান মন্দির অবজারভেটরির ছাদে এলাম। আর এই অঞ্চলটা কিন্তু একদম গঙ্গার ধারেই, অর্থাৎ যেখানে মান মন্দির ঘাট রয়েছে সেই মান মন্দির ঘাটের কিন্তু একদম ওপরেই কিন্তু এই মান মন্দির অবজারভেটরি। এবার আমরা দেখুন চলে এলাম। দেখুন এটাই হচ্ছে সেই যন্তর মন্তর। এই দেখুন সূর্য ঘড়ি সামনে দেখা যাচ্ছে, সূর্য ঘড়ি। এইরকম ঠিক একই জিনিস কিন্তু দিল্লিতে এবং জয়পুরে আছে এবং এই দুই জায়গাতেই কিন্তু রাজা মানসিংই এটাকে তৈরি করেছিলেন। তাই আধুনিক জ্যোতির্বিজ্ঞান চর্চার একটা প্রতিকৃতি হিসাবে রাজা মানসিং এর নাম থাকবে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। দেখুন এই যে দেখুন এই সূর্য ঘড়ির পাশ দিয়ে ওপরে ওঠা যাবে এবং এই সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়ে ওপরে ওঠা যাবে। আর এই দেখুন ছাদটা ভারী সুন্দর, এই ছাদটা খুবই ভালো লাগবে। দেখুন এই যে এটাই কিন্তু সেই সূর্য ঘড়ি, অর্থাৎ মান মন্দির অবজারভেটরির ছাদেই রয়েছে কিন্তু সূর্য ঘড়ি, যেটা কিন্তু যন্তর মন্তর বলা হয়। অর্থাৎ বেনারসে রয়েছে এই যন্তর মন্তর, জয়পুরে রয়েছে এবং দিল্লিতেও রয়েছে এই যন্তর মন্তর। দেখুন খুব সুন্দর এই অঞ্চল, দেখুন খুবই ভালো লাগে। এই যে দেখুন সানডায়ালের একদম মাঝখানে আমরা চলে এসেছি। এই যে সানডায়াল, সূর্য ঘড়ি। দেখুন ছাদে বাইরে বেরিয়ে দেখুন ওই যে গঙ্গা, একদম গঙ্গার ধারে চলে এলাম। খুব সুন্দর লাগবে এই মান মন্দির অবজারভেটরির ছাদ থেকে গঙ্গার ধারের এই দৃশ্য, অসাধারণ একটা দৃশ্য, খুব ভালো লাগবে। দেখতে দেখতে এই পর্বের প্রায় অন্তিম লগ্নেই এসে পৌঁছে গেলাম, কারণ আজকেই তো বিকালে আমাদের ফিরে যাওয়ার ট্রেন বিভূতি এক্সপ্রেসে। তাই বিদায় বন্ধুরা, আবার দেখা হচ্ছে পরের কোনো পর্ব, পরের কোনো নতুন জায়গায়, কোনো নতুন গল্প নিয়ে। ততদিন সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার চ্যানেল অভিজিৎ ট্রাভেলগ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে যখনই নতুন কোনো ভিডিও আসবে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।